এখন পরপর 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 বোতলকে নিয়ে ভিডিও আসবে। তার কারণটা হচ্ছে বোতলের রিলেটেড প্রচুর কন্টেন্ট আছে। এক তো বোতল মারুর ব্যাপারে কি কথা বলেছে সেটা একটা ভিডিও হবে, আর একটা হাটের কাছ থেকে কিছু জানতে পারলাম বোতলের ব্যাপারে, সেটা নিয়ে কন্টেন্ট হবে। আর তারপরে অলরেডি মারুর ভিডিও চলে এসেছে, তো সেটা নিয়েও কন্টেন্ট হবে। তাহলে পরপর 3টে ভিডিও হবে, আর একটা ভিডিও আমি আগেই করে রেখেছি। তাহলে বুঝতেই পারছো তোমাদের কিন্তু কাছে পরপর শুধু বোতলের ভিডিওই যাবে, 3টে বোতলের ভিডিও যাবে, একটা মারুর ভিডিও যাবে। আপাতত এই কন্টেন্টগুলো আমার কাছে সেট হয়ে আছে। এবার তারপরে যদি অন্য কোনো কন্টেন্ট পাই সেটা নিয়েও বক্তব্য রাখবো। তো এইবার ধরো পরপর পরপর বোতলের ভিডিও দিলে অনেকে বলবে বোতল ছাড়া গতি নেই। সে তারা যাই খুশি বলুক, আমার তাতে কিছু যায় আসে না, কারণ আমি কন্টেন্ট যেটার উপরে বেস করে পাবো আমি সেটা নিয়েই কথা বলবো। তো শুধু একটা কথা মারু আর অনুপমের ব্যাপারে বলতে চাই, সেটা হচ্ছে যেই ভিডিওটা আমি এই মুহূর্তে দেখলাম, যেটা আজকের মারু আর অনুপম দিয়েছে, মানে আজকের ডেটটা কি বলছি, আজকের হচ্ছে ডেটটা তোমার হচ্ছে 13ই অগস্ট। তো আজকের ডেটে যে ভিডিওটা দিয়েছে, যেটা কিনা ওদের সোমবারের ভিডিও, আজকের ডেটে দিয়েছে মানে আজকের থার্সডে, আর ওদের কিন্তু ওটা সোমবারের ভিডিও, সেটা ওরা থার্সডেতে দিচ্ছে। আমি এই ভিডিওটা হয়তো করব, তখন হয়তো গিয়ে কালকের হয়ে যাবে, মানে কালকের পাবে তোমরা, এরকম একটা ভিডিও করবো মারুদের নিয়ে। তো সেই ভিডিওটাতে অনুপম আর মারুর কথাবার্তা শুনে আমার যেটা মনে হলো যে ওদের যে পুত্র সন্তান হয়েছে তাতে কিন্তু ওরা প্রাউডই বাবা মা। হ্যাঁ, মানে ওরা মেয়ে হলে কি খুশি হতো না? অবশ্যই হতো। সন্তান জন্ম, সে মেয়ে হোক ছেলে হোক, সবেতেই মানুষ খুশি হয়, ঠিক আছে। কিন্তু অনেকেই বলেছিল যে মারু নাকি মেয়ে বেবি পছন্দ করে, মেয়ে বেবি চায়, কিন্তু না, হয়তো হতে পারে মেয়ে বেবিকে পছন্দ করে, মেয়ে বেবি চায়, ঠিক আছে, কিন্তু ওর সন্তান প্রথম পুত্র হয়েছে, এটাতে কিন্তু ওরা যথেষ্ট প্রাউডি। অনুপমের হাসি দেখেও তাই বোঝা গেল, মারুর হাসি দেখেও সেটা বোঝা গেল, কলির কেষ্ট এসেছে, ঠিক আছে। কারণ ওই যে তোমার এটায় নার্সিংহোমটায় হচ্ছে যারা যারা হচ্ছে প্রায় 7জন মেয়ে হয়েছে, 1জন ছেলে, সেটা অনুপম আর মারুর ছেলে। তো সেই ব্যাপারটা ওরা কিন্তু বেশ র্যালিশ করছিল, এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল। তাতে বোঝা গেল যে ওরা কিন্তু পুত্র সন্তানই চেয়েছিল, এবং ওদের পুত্র সন্তান হয়েছে এটা তোরা খুশি। হ্যাঁ, ওরা হয়তো মুখে সেরকমভাবে বলছে না, এবং তাহলে কি মেয়ে সন্তান হলে কি ওদের খুশি হতো না, আনন্দ হতো না, সেটা অন্য ইস্যু। কিন্তু ওদের এক্সপেকটেশন পুত্র সন্তান ছিল, এবং সেটা হয়েছে বলে কিন্তু ওরা খুশি, সেটা বোঝা যাচ্ছে। মারু মেয়ে বেবিকে সাজাতে চায়, জয়ীকে সাজিয়েছে, দীপিকাকে সাজিয়েছে, তার মানেই যে ও মেয়ে বেবি ওর চাহিদা ছিল তা কিন্তু নয়, এটা আমার বলার ছিল। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। দেখো, শ্বশুর শাশুড়িকে দেখা গেছে, তাহলে এইবার কেন যার ভাসুর এলো না বলো? এটাও তো একটা কোশ্চেন, যে যা ভাসুরের সঙ্গে মারুর কিন্তু তাহলে সম্পর্ক ভালো নেই, তাই জন্য তারা আসেনি। প্রথম কথা হচ্ছে, আজকের আমাকে একজন কমেন্ট করেছে, এক ভদ্রমহিলা, মনে হয় আত্রেয়ী ঘোষ ভদ্রমহিলার নাম। তিনি বলছেন যে আমার বর ব্যাঙ্গালোরে চাকরি করতেন, চাকরি সূত্রে আইটি সেক্টরে, ওনার সেই সময় একটা কোনো জবের এমার্জেন্সি ছিল, তার জন্য তিনি ওখানে থেকে গেছে। আমার পুত্র সন্তানের খবর পেয়েও তাকে আমি আসতে বারণ করি। আমি আমার কলকাতায় আমার ওখানেই আমার বাচ্চা হয় আর কি। কেন আসতে বারণ করি? তার কারণ তার কাছে ওই যে ওর যে জবটা, সেখানের একটা কোনো প্রমোশনের ব্যাপার ছিল, এরকম কোনো কাজ ছিল, তো সেটা, সেই মিটিংটা জরুরি ছিল। সেই অবস্থায় যদি ওর হাজব্যান্ড আসতে চাইছিল, কিন্তু ও বারণ করেছিল যে আগে ওই কাজটা করো, ঠিক আছে, বাচ্চা তো তুমি দেখতেই পাবে, ঠিক আছে। তো এইবার সেই জন্য উনি বলছেন যে এই যে আমার বর, তার 1 মাস পর আসে, আমাদের ডেলিভারি হওয়ার 1 মাস পর, আমার ডেলিভারি হওয়ার 1 মাস পর আসে। তাহলে কি সে বাবা হিসেবে ফেলিওর, নাকি সে বাবা হিসেবে যোগ্য নয়, নাকি তার বাবার ভালোবাসাটা নেই? 1 মাস পরে তো এসেছে, তো কবে এসেছে সেটা ম্যাটার নয়, ঠিক আছে। কোনো না কোনো অবস্ট্রাকেল পরিস্থিতি হতেই পারে তার জন্য। আচ্ছা, এই ঘটনাটা রিলেট করে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমার বোন যখন প্রথম প্রেগনেন্ট হয়, সেটা দুর্ভাগ্যবশত প্রবলেম হয়, তো সেই সময় ওর বর ছিল মোস্ট প্রবাবলি রাজস্থান বা কাশ্মীরে, ঠিক আছে। আর ও প্রেগনেন্ট হয়ে গিয়েছিল বলে ওর শ্বশুরবাড়িতে এসে আর আমার মায়ের কাছে কিছুদিন থাকছিল। এই অবস্থায় ওর একটু সিরিয়াস কেস হয়, তোমরা বললে ভাবতে পারবে না, আমার বোন একা একা গিয়ে ভর্তি হয়,
বুঝতে পেরেছো? মানে ওর চেক আপে ও একা একা গাড়ি করে গিয়ে ভর্তি হয়। ওর দেওর যাবে বলেছিল, কিন্তু ওর এমার্জেন্সি কোনো কাজের জন্য যায়নি। আর তখন আমার মায়ের না মনে হয় শরীরটা খারাপ ছিল কি কী ছিল আমার ঠিক মনে নেই, মা বাবাও যায়নি। বাবা কোনো দিনই সেরকম একটা আমার যায়নি, আমার বাবা একটু ক্যাজুয়াল টাইপের ছিল, মাও কোনো কারণে যায়নি, আমি জানি না। আর আমিও ছিলাম না, আমি গিয়েছিলাম পুরীতে আমার ছেলের একটা মানে মানসিক ছিল, সেটা পুজোটা দিতে, ঠিক আছে? সেই সময় আমার বোন এরকম একটা অকওয়ার্ড সিচুয়েশন হয়, একা একা পুরো ব্যাপারটা সামলেছে, মানে ভাবতে পারবে না, একা গিয়ে হসপিটালে, আর্মি হসপিটালে ভর্তি হয়েছে, একা গিয়ে সমস্ত কিছু করেছে। ওর বড়ও নেই, মাও নেই, বাবাও নেই, ভাবতে পারছো? একটা 24-25 বছরের মেয়ে, 25 বছরের, আমার বোনের 24 বছরে বিয়ে হয়েছে, 25 বছরের একটা মেয়ে একা একা সমস্ত কিছু করেছে, ঠিক আছে? এইবার তোমাদের মনে হতে পারে যে তাহলে কি তার দিদি, তার মা, তার বাবা, তার বর কেউ তাকে ভালোবাসে না কি? তাই না? ধরো তখন আমার বোন ভিডিও করতো, তাহলে কি হতো? কাউকে তো পাশে দেখা যেত না, ও একা একাই সব করেছে। তাহলে কি আমার বোনকে কেউ ভালোবাসে না? পরিস্থিতি অনেক সময় এরকম হয়, যেই পরিস্থিতিতে আমাদের ওরকমভাবে নিজেকেই সমস্ত কিছু করতে হয়, ঠিক আছে? তো এর মানে এর সঙ্গে সম্পর্ক ভালো নেই, ওর সঙ্গে সম্পর্ক ভালো নেই তা নয়। আমি যেখানে ছিলাম সেখান থেকে আসা পসিবল ছিল না। ওর বড়, ও বলেছিল যে আমি একা, মানে তখনও তো ডেলিভারি হওয়ার কথা নয়, তো ওর বর সেখানে স্বাভাবিক ছিল না, কর্মসূত্রে বাইরে ছিল। মায়ের কেসটা আমার মনে পড়ছে না মায়ের কি হয়েছিল, কিছু একটা হয়েছিল যার জন্য মা যায়নি। তো এরকম ব্যাপার। এবার ওর শ্বশুর শাশুড়ি হচ্ছে একটু বয়স্ক মতো, ওরাও অত ফরওয়ার্ডে নয়। ওর দেওরের যাওয়ার কথা ছিল, ওর দেওর কি আমার সব মনে পড়ছে না, মানে এমন একটা সার্কামস্ট্যান্স হয়েছিল যেখানে ওর ওই সময় কেউ প্রেজেন্ট ছিল না। তাহলে কি তাকে কেউ ভালোবাসে না, এরকম ব্যাপার? তো যাই হোক, এগুলো হচ্ছে সব কিছুই এক একটা পরিস্থিতি, এক একটা সার্কামস্ট্যান্স এমন হয়, তার উপর দিয়ে আমাদেরকে ফেস করতে হয়, তার উপর দিয়ে আমাদের যেতে হয়, ঠিক আছে? এইবার কথা হচ্ছে, মারু আর মারুর জায়ের সম্পর্ক ভালো নেই, বা যা ভাসুরের সঙ্গে মারুর সম্পর্ক ভালো নেই, হতেই পারে, এটা হতেই পারে। জায়ে জায়ে মিল সব ফ্যামিলিতে হয় না। কিছু কিছু ফ্যামিলিতে জায়ে জায়ে প্রচুর মিল থাকে, আবার কিছু কিছু ফ্যামিলিতে জায়ে জায়ের মধ্যে একটা ক্ল্যাশ লেগে থাকে। হতে পারে একটা জেলাসির কারণে, হতে পারে অন্য কোনো কারণে তাদের মধ্যে ঠিক বনিবনা হয় না, হতেই পারে সেটা, ঠিক আছে? এইবার বলছে সেটা মারু আমাদের সামনে বলে না, বা আমাদের সামনে বলতে চায় না, এটা বোতলের কথা। তাহলে চিন্তা করো, এই জায়গায় আমি মারুকে তো 100-এ 100 দেবো। যদি সত্যিই মারুর জায়ের সঙ্গে মারুর সম্পর্ক ভালো নয়, তারপরেও সে ভিডিওতে সেই কথাটাকে না বলে সেটাকে পাস করে চলে যাচ্ছে, এবং ব্যাপারটা বলছে না আমার সঙ্গে সম্পর্ক ভালো, এটাতে তো একটা মেয়েকে হ্যাটস অফ দেওয়ার, যে একটা মেয়ে কিন্তু তার শ্বশুরবাড়ির বদনাম করছে না। ইনফ্যাক্ট জায়ের সম্বন্ধে ক্যারিকাচারও করলেও করতে পারতো ভিডিওতে, যে দেখতে আসে না, হ্যাঁ না তেনা, এখন নয়, আগে করতে পারো, কিন্তু করতে পারতো, কিন্তু করেনি। উল্টে জায়ের মেয়ে ওদের বাড়িতে ছিল, ওর জায়ের ছেলে ওদের বাড়িতে ছিল, ও কিন্তু তাদের সঙ্গে খুব একটা খারাপ ব্যবহার করেনি। খুব খুব ভালোবাসুক না বাসুক, যেটুকুনি কাকিমা হিসেবে করার দায় ভাড়া আছে সেটুকুনি কিন্তু সে করেছিল, মানে ওই ভাড়া বাড়িতে। তারপরে তো প্রেগনেন্ট অবস্থা, সে কথা বাদ দাও। তাছাড়া তোমরা চিন্তা করো, তাহলে তো আমি মনে করি যে একটা মারুর এই জায়গায় মানে খুব ভালো স্বভাব, যে জায়ের সঙ্গে ভাসুরের সঙ্গে মনোমালিন্য থাকলেও বা তাদের সঙ্গে সদ্ভাব না থাকলেও সেটা কিন্তু প্রেজেন্ট করছে না। যদিও আমরা মানে সেইভাবে মানুষ সঙ্গে ওর জায়ের ইন্টারাক্ট দেখিনি, কারণ ওর যা নিজেও একটা কাজকর্ম করে, কী সব জামা কাপড়ের মানে কাজকর্ম করে, সারাদিন সেই নিয়ে ব্যস্ত থাকে। আর এটাও জানি যে জায়েরা ওর শাশুড়ি শ্বশুরের সঙ্গে খায় না, মানে এক এক ফ্যামিলিতে থাকে না, আলাদা থাকে। তাহলে সেক্ষেত্রে সে তার মতো করে সংসার চালায়, সে তার মতো করে বাপের বাড়ি ওখানে বাড়ি করছে, ও ওর মতো করে লাইফস্টাইল লিড করছে। যে সব সময় যে ক্যামেরায় এসে মারুর পাশাপাশি ঘোরাঘুরি করছে তা কিন্তু নয়, কোনো সময় সেরকম দেখিনি। হ্যাঁ, স্বাদের দিন দেখেছিলাম তাকে, কারণ সেখানে কিছু নিয়ম ওর আছে, সেইগুলো করছিল। তো যাই হোক, এইবার এতে যদি কেউ ভাবে যে মারুর মানে জায়ের সঙ্গে মারুর সম্পর্ক ভালো নেই, ইটস ওকে। আর যদি ভাবে না ভালো আছে, ইটস ওকে। যে কোনোই সম্পর্ক থাক, মারু যে সেটা এসে ক্যারিকাচার করছে না, এটা অ্যাজ আ ব্লগার আমি মারুকে অ্যাপ্রিসিয়েট করব, ঠিক আছে? তো এইবার ওদের বাচ্চাটা হয়েছে কবে? শুক্রবার।
আর ওরা বাড়ি ফিরে যাওয়ার কথা কি কবে ছিল? সোমবার। তাহলে শুক্র, শনি, রবি, সোম, 4 দিনের মধ্যে বাড়ি ফিরে যাচ্ছে। তো 4 দিনের মধ্যে যদি কেউ বাড়ি ফিরে যায়, তাহলে এই নার্সিংহোমে এসে সবাই মানে ভিড় করার কোনো মানে হয় না, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, আগে সিজার হলে 7 দিন 8 দিন থাকতে হতো, তাই এ আসছে, ও আসছে, সে আসছে। কিন্তু এখন তো সেরকম ব্যাপার না, এখন 2 দিন 3 দিন 4 দিনের মধ্যে ছেড়ে দিচ্ছে, তাহলে বাড়িতেই দেখা করবে। আর সবথেকে বড় কথা হচ্ছে, ওদের বাড়ির কাছাকাছি এই হসপিটালটা নয়, মানে এই নার্সিংহোমটা নয়, অনেকটা দূরে, অনেকটা দূরে। তো সেই ক্ষেত্রে যাওয়া আসাটাও একটা চাপের ব্যাপার সমস্ত কিছুতে। তো বাড়ি গেলে যদি সেখান থেকে চটজলদি যাওয়া যায়, কেন এখানে আসবে? এটা গেল 1 নম্বর। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে, বোতলের বক্তব্য, ওরা কেবিনটা ভাড়া নিয়েছে শুধুমাত্র ভিডিও করবার জন্যে। দেখো, প্রথম কথা হচ্ছে, যদি কেবিনটা ওরা ভাড়া নেয় ভিডিও করবার জন্য, তাহলে খুব ভালো করেছে, খুব ভালো করেছে। কেন? তার কারণ হচ্ছে, ওরা ভিডিও করবে বলে জেনারেল বেডে অন্য কোনো মানে রুগীর প্রাইভেসি নষ্ট করেনি ওরা। ভালো করে বোঝো, আজকের যদি মারু আর অনুপম হচ্ছে অন্য জেনারেল বেডে থাকতো, তাহলে অনুপম তো ওই বেডে যাওয়ার কথা নয়। লেডিস বেডে কি অনুপমকে সবসময় অ্যালাউ করতো না? তো সেখানে গিয়ে বারবার যদি অনুপম এরম করে ভিডিও করতো, তাহলে জিনিসটা কীরকম হতো? অন্যদের প্রাইভেসি বিচ হতো, প্রথম। দ্বিতীয় কথা, অনুপম একটা পুরুষ মানুষ, তাকে বারবার মেল ওয়ার্ডে ওরকম, ফিমেল ওয়ার্ডে ওরমভাবে ঢুকতে দিত না, অকওয়ার্ড পজিশন হতো। এইবার তাই জন্য ওরা একটা কেবিন নিয়েছে, আর সেটা অবশ্যই ভালো। আমার তো মনে হয় যে এটা কোনো খারাপ জিনিসই নয়। এবার কথা হচ্ছে, কেন ওরা ভিডিও করবে? আরে ওদের স্পেশাল মুভমেন্ট, ওদের স্পেশাল মুভমেন্টে ওরা ভিডিও করবে, কারণ ওটাই ওদের আয় ইনকামের একটা বড় সোর্স। তাহলে সেটা কেন মিস করবে? আজকে ধরো আমাদের ক্ষেত্রে বলছি, আমরা যখন হয়েছি প্রেগনেন্ট, বা আমাদের যখন ডেলিভারি হয়েছে, তখন আমাদের ভিডিও করার ব্যাপার ছিল না, আর আমরা ভিডিও করতাম না। আজকের ডেটেও যদি হতো, আমরা ব্লগার নই, তাই আমাদের সেগুলো নাও দেখানোর কোনো ব্যাপার নেই। কিন্তু যারা ব্লগার, তাদের কাছে এগুলো একটা বড় বড় কন্টেন্ট, তাহলে কেন ভিডিও করবে না? আমি তো এটা বুঝতে পারলাম না। তো যদি ভিডিও করবার জন্য কেউ ওই কেবিনটা ভাড়া নেয়, তাহলে ইটস ওকে, সব দিক দিয়ে ঠিক। প্রথম কথা হচ্ছে, মারুর পাশে সারাক্ষণ অনুপম থাকতে পারবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, অনুপম ভিডিও করতে পারবে, 2 নম্বর, মানে ইনকামের পথটা প্রশস্ত। 3 নম্বর, মারুর যা এমার্জেন্সি সব অনুপম করতে পারবে, 3 নম্বর। 4 নম্বর, কারোর প্রাইভেসি বিচ হচ্ছে না, কাউকে কোনো রকম হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে না। জেনারেল বেডে সবার মানে সবাই কীরকমভাবে আছে না আছে, সেইগুলো কোনোভাবেই চলে আসছে না ক্যামেরাতে, এবং সেইটা সবথেকে ভালো বুদ্ধি। ঠিক আছে, এইবার কেবিন নিয়ে আমাদের অনেকের সমস্যা আছে। সেটা কি না, কেবিনটা দেখে বোঝা যাচ্ছে যে সেটা সেইভাবে লাক্সারিয়াস কেবিন নয়। কেবিন মানেই আমরা কী ভাবি, যে সেটা খুব মানে একটু অন্যরকম। তো আমাদের কেবিন দেখেছি কিসে, মানে আমরা ভিডিওর মাধ্যমে যেগুলো দেখেছি, তাতে বেশিরভাগ ক্ষেত্রে ফর্টিস বা তোমার হচ্ছে কী যেন বলে, নেউটিয়া, এইসব জায়গার কেবিন দেখেছি, মানে ভিডিও করেছে যারা, তাদের থেকে দেখেছি। তো সেই কেবিনগুলো একদম স্পেশাল। ঠিক আছে, তো সেইগুলোর যে মানে সব কিছু ইকুইপমেন্ট, হ্যানা ত্যানা, অমুক তমুক, বেড ফেড, হ্যানা ত্যানা, যা প্যাকেজ সার্ভিস, সেগুলো খুব সুন্দর, মানে খুবই সুন্দর। তো আমাদের মনের মধ্যে মাইন্ডসেটে সেটা গেঁথে গেছে। তো তুলনামূলক তার থেকে বিলো হলে, তাহলে আমাদের মনে হচ্ছে এটা কীরকম কনজাস্টেড, সেরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, সেরকম একটা কিছু নয়, হ্যাঁ না। তো আজকের বাজারে আমরা জানি সিজার মানে একটা প্যাকেজ ধরা হয়, এই দিনের এত প্যাকেজ, ওই দিনে এত প্যাকেজ, সেই দিনে এত প্যাকেজ, এরমভাবে ধরা হয়। তো সেই ক্ষেত্রে অনুপম, মারু যতটুকু খরচা করতে পারবে, তারা যতখানি সামর্থ্য, সেই অনুযায়ী তোরা ভাড়াটা করবে। তো সেই জন্য ওদের পয়সার রেঞ্জ অনুযায়ী সেরকম কেবিন পেয়েছে। নেউটিআই করলে হয়তো ডবল পয়সা খরচা হতো, তো সেটা ওদের মধ্যে, এই সামর্থ্যটা ওদের হয়তো এই মুহূর্তে নেই। তাহলে ওরা তো ওদের সামর্থ্য অনুযায়ী চলবে, যে যতখানি আয় করে সেই হিসেবে তো চাদর বিছাবে। তো সেই জায়গা থেকে ওরা কেবিন বুক করেছে। তো কেবিন বুক করেছে শুধুমাত্র ভিডিও করার জন্য, এই কথাটা কিন্তু জাস্টিফাইড নয়। তবে কেবিন বুক করেছে, তাতে ভিডিও করতে সুবিধা হয়েছে, এটা ভালো কথা, এটা ভালো কথা। কারণ আমার প্রফেশনটা আমাকে দেখতে হবে। আমার মানে আমি যবে থেকে ভিডিও করছি এই সব ব্যাপারে, আগে যা হয়েছে, তারপর আমার বিধর্মী বিয়ে, সেটা একটা কন্টেন্ট আমার, তারপরে সেইটাকে সুন্দর করে অনুষ্ঠান, সেটা একটা কন্টেন্ট, তারপরে আমার প্রেগনেন্সি, সেটা একটা কন্টেন্ট, আমার বাচ্চা হয়েছে, সেটা একটা আমার কন্টেন্ট। তো সেই সময় আমি ভিডিও করব না, তার জন্য আমার যেই ব্যবস্থাটা নিতে হবে, আমাকে সেই ব্যবস্থাটা নিতে হবে না? তাহলে এই বোতল
মানে কি জন্য এই কথাটা বলে যে শুধু ভিডিও করবার জন্য কেবিন নিয়েছে? তার মানে কি যারা যারা কেবিন নেয় তারা সবাই ভিডিও করবার জন্য নেয়? না, বহু লোকজন কেবিনে থাকে প্রাইভেসি মেনটেন করবার জন্য। কিন্তু এখন এটা ট্রেন্ড হয়েছে ভিডিও করা, যারা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় রয়েছে তারা, তাদের বাচ্চা হচ্ছে যখন সমস্ত জিনিস কন্টেন্ট করেছে এবং সেই জায়গা থেকে তারা কেবিন ভাড়া নিয়েছে, এটা দেখেছি, এবং সেই ব্লগার তারা, এবং সেই জায়গা থেকে আমরা বলতে পারবো যে ভিডিওটা করবার জন্য কেবিন নিয়েছে। আর সেটা অবশ্যই উচিত। আমি এমন কাজ করব যেটা আমার প্রফেশন, আমি এমন কাজ করব যেটা থেকে আমি ইনকাম করি, কিন্তু অন্য লোককে কোনো রকম ক্ষতির সম্মুখীন না করে, এটা কিন্তু মাথায় রাখবে। তো সেই জায়গা থেকে তো খুব ভালো কাজ করেছে। আচ্ছা গেল, এইবার বোতলে একটা নাম দিয়েছে বাচ্চাটাকে হাবুল, ঠিক আছে? তো এটা নিয়ে অনেকের আপত্তি আছে, কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলি, ও হাবুল নামটা কোথা থেকে পেয়েছে? অ্যাকচুয়ালি একটা গান ভাইরাল হয়েছিল, আমাদের টিনু সুন্দরীও করেছিল গানটা, আর এরাও সেই কার্তিক পুজোর সময় করেছিল। সেটা হচ্ছে দরজা খুলে দেখ মা তোর হাবুল এসেছে বলে একটা মানে ট্রেন্ডিং আর কি, তখন ভাইরাল হয়েছিল একটা শর্ট, সেইটা করেছিল। তো সেখান থেকে হাবুল। এবার যেহেতু কার্তিক ঠাকুরটাকে হাবুল বলেছে, তাই ওদের বাড়িতে ঘরে কার্তিক এসেছে বলে ও হাবুল নামটা দিয়েছে। এইবার এই নামটা অনেকের পছন্দ না হতে পারে, ওটা কিন্তু ও নামটা দেয়নি, ও ওই জায়গা থেকে ব্যাপারটাকে তুলেছে। এবার যেহেতু ছেলে হয়েছে তাই হাবুল নামটা মিলে গেছে, হাবুল ছেলেদের নাম হয়। এইবার অনেকে বলছে এরকম একটা বিচ্ছিরি নাম। কথাটা তোমাদেরকে একটা বলি শোনো, সেটা হচ্ছে যত বাজে বাজে নাম দেবে বাচ্চাদের, এটা একটা কুসংস্কার বলতে পারো, হ্যাঁ, যে বড়রা বাড়িতে বলতো যত পচা পচা নাম দেবে তত ভালো, হ্যাঁ, তাহলে আর কি পচা পচা নাম ইস এই ব্যাপারটা থাকবে, তো নজর লাগবে না, এটা আমাদের বাড়ির বড়রা বলতো, ঠিক আছে? হ্যাঁ, এটার সঙ্গে কতটা যুক্তি আছে জানি না, তবে আমার মনে হয় পচা পচা নাম দেওয়াটা ভালো, মজা লাগে। সেটা হচ্ছে আমার ভাইয়ের নাম ছিল পচা। আমার আমার বাবা নাম দিয়েছিল পচা। হ্যাঁ, আচ্ছা, আমার ছেলের নাম ছিল, মানে শুনলে কি বলবে, নানু। মানে ওকে আর কি ন্যানা ন্যানা করে ডাকতো, নান্টু সোনা পন্টু সোনা এরম করতে করতে নানু নাম হয়ে গেছিলো, ঠিক আছে? তো এরকম কিছু কিছু ডাক নাম আছে, ঠিক আছে? আমার নাম যেমনি ঢ্যাপোস, আমার কাকু নাম দিয়েছিল। আমার বোনের নাম ঢেপি। হ্যাঁ, এই নামগুলো কি জনসমক্ষে ডাকা যায়? কিন্তু এরকম মানে আর কি নাম আছে, ঠিক আছে? আমার বোনের আরেকটা নাম ছিল ফুচি। আমার আরেকটা পিস্তত ভাইয়ের নাম ফুচু। হ্যাঁ, তো এরকম নাম থাকে মানুষের, ঠিক আছে? তো এই নামগুলো এরকম হতেই পারে। তো হাবুল নামটাও ঠিক আছে, মানে হাবুল মানে কি হ্যাবলা টাইপের, ঠিক আছে? তো এরকম ধরনের নাম যদি হয় সেটা নিয়ে কোনো মাথা ব্যথা করার দরকার নেই, তাতে নজর কম পড়ে বড়রা বলতো। যদিও ওর নামেতে কিচ্ছু যায় আসে না, ও কী নামে ডাকলো সেটা কি বড় কথা? কারণ ওর বাবা মা রয়েছে, ওদের আশেপাশে ওর দিদা দাদু ঠাম্মা সবাই রয়েছে, তারা পছন্দ মতো অনেক রকম নাম দিতে পারে, ঠিক আছে? এখন তো আমাদের অনুপম নামই দিয়ে দিয়েছে কলির কেষ্ট। এবার কেষ্ট নাম দিয়েছে কি কেষ্ট না কৃষ্ণ নাম দিয়েছে আমি জানি না, তো কলির কেষ্ট বলেই দিয়েছে। তো যাই হোক, তাহলে কেষ্ট ঠাকুর। তো এরকম অনেক নাম হতে পারে, এটা নিয়ে অত টেনশন করার কিছু নেই। ও নাম দিয়েছে, বেশ করেছে, ওর হাবুল নামেতে কিছু যায় আসে না, তবে যত এরকম পচা পাকড় নাম দেবে তত ভালো। এটা গেল। এইবার যেটা মেন পয়েন্টে আসি, সেটা হচ্ছে সেই গয়না। মানে এ যে সোনার জিনিসের প্রতি কতটা লোভ এর বক্তব্যতে বোঝা যায়। কেন বলো তো? এর কাছে সোনা দেয়া মানে প্রিসিয়াস, আর অন্য কিছু দেয়া মানে প্রিসিয়াস নয় এর কাছে। তার মানে সোনা ওর কাছে খুব ভ্যালুয়েবল। দেখো, সোনা এমন একটা ধাতু, সেটা সবার কাছেই ভ্যালুয়েবল। আর যত দিন যাচ্ছে সেই সোনা মানে কি বলবো, মানে একেবারে সেই সোনাই হয়ে যাচ্ছে, যে যার জন্য মানে পয়সা যে খরচা হয়, এখন সোনা কিনতে গেলে লোকে 50 বার ভাববে, সে যেরকমই সোনা হোক। এবার ম্যান্ডুকে একটা সোনার কানের দুল দিয়েছে তোমরা জানো, আর ম্যান্ডু ওকে একটা সোনার চিক টাইপের দিয়েছে। যেই সোনাগুলো দিয়েছে সেগুলো একেবারে পিতপিতে, 2-4 দিন পরলেই নষ্ট হয়ে যাবে, ওই নামেই সোনা, কিন্তু পরলেই ভেঙে যাবে, এরকম টাইপের পিতপিতে একেবারে। তো এই রকম সোনা দিয়ে প্রিসিয়াস দেখানোর কোনো দরকার আছে? নেই তো। এমন একটা জিনিস দিতে হবে যাতে সেটা ইউজ করতে পারে। এবার প্রথম কথা হচ্ছে, আমার বাবার প্রথম নাতি আমার ছেলে, তো আমার বাবা তাকে মুখ দেখে একটা পদ দিয়েছিল, সোনার পদ দিয়েছিল। অন্নপ্রাশন যেমনি হারফাত দেয় সে তো দিয়েছে। তো এই যে পদ দিয়েছিল সেটা কি হসপিটালে দিয়েছিল? না, কিন্তু হসপিটালে কিছুই দেয়নি, কিছু নিয়েও যায়নি, ঠিক আছে? আমার বাবা কি করেছিল, যে
যখন বাড়ি ঠাড়ি এসেছিল তারপরে বানিয়ে দিয়েছিল, সেটা 2 মাস 3 মাস পর দিয়েছিল কিনা বলতে পারবো না, ঠিক আছে। আমিও একটা আমার ছেলের জন্য চেন বানিয়েছিলাম, তো সেটাও মনে হয় 3 মাস 3.5 মাস পরে বানিয়েছিলাম। সঙ্গে সঙ্গে দিতে হবে এরকম কোনো মানে নেই প্রথম। তো এবার কথা হচ্ছে যে যেহেতু মারুর মানে মানে কি বলবো, শ্বশুর শাশুড়ি দেখতে গেছে, মুখ দেখার ব্যাপারটা আছে, যেহেতু ওরা ভিডিও করছে তার জন্য হয়তো ওরা তাড়াতাড়ি দিয়েছে, সেটা বাড়িতে আসলে দিলেও হতো। তো এবার আজকের দিনে কিন্তু রূপোর জিনিসের দামটা খুব একটা কম নয়, যে কম দাম দিয়ে দিলে আমার হয়ে গেল তা নয়, বেশ দাম। ওরকম একটা হার কিন্তু বেশ পয়সা খরচা হয়, কারণ রূপোর দামও উত্তর উত্তর বাড়ছে। হ্যাঁ, সোনা তো সোনাই হয়, প্রিসিয়াস মূল্য, কিন্তু ওরা কতটা এফোর্ড করতে পারবে সেটাও তো একটা বড় কথা প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে ওনার কিন্তু আরও 2-3টে নাতি নাতনি আছে, মানে 3জন আছে। তাহলে একে যদি আজকে সোনার চেন দেয় আর সোনার আংটি দেয়, ওদের কি দিয়েছিল সেটা কথাটা উঠবে না? মানে ওদের মুখ দেখে কি দিয়েছিল এটা হয়তো কথা উঠবে। আজকের আমার কাছে কিন্তু 2টো ছেলে, তো 2টো ছেলে আমার কাছে দুজনই তো প্রিসিয়াস আমার কাছে। তো একটা ছেলে ভিডিও করছে বলে আমি তাকে দেখানদারির জন্য একটা সোনার জিনিস নিয়ে গেলাম, আর আমার যে বাড়িতে আরও 3টে নাতি নাতনি তাদের বেলা আমি সেগুলো দিলাম না, তাহলে একটা কথা উঠবে না? তা ওনারা তো আনজাস্টিফাইড হতে পারে না এই ব্যাপারটাতে। আমি জানি না ওনারা ওই সময় ওদেরকে কিছু দিয়েছিল কিনা মুখ দেখে, বা এরকম রূপো টুপো দিয়েছিল কিনা জানি না, কিন্তু কথাটা হচ্ছে একটা কথা উঠবে। তাহলে সেই জায়গায় যদি একটা সোনার আংটি নিয়ে যায় কথা হবে। আর সোনার জিনিস দেওয়া কিন্তু বাকি আছে। হ্যাঁ, ওরা কিন্তু সেই লেভেলের মানে কি বলবো, শো অফ ক্যাটাগরির লোকজন নয়। হ্যাঁ, ওরা খেটে খাওয়া মানুষ, ওদের জমি সম্পত্তি আছে, মানে খেটে ওরা জমি সম্পত্তি করেছে, দোকান করেছে, জমি সম্পত্তি করেছে, বাড়ি করেছে, সব ঠিক আছে, কিন্তু সোনা গয়নার ব্যাপারটা চলটা ওদের বাড়িতে খুব একটা নেই। মানে ওরকম হাইফাই ফ্যামিলি থেকে তো বিলং করে না, খেটে খাওয়া মানুষ। আর সবাই কিন্তু খেটে খাওয়া মানুষরা সবাই সোনা গয়নার প্রতি সেই ব্যাপারটা থাকে না। তো এবার তারপরে হচ্ছে ওর এখনও অনেক কিছু কাজ বাকি আছে, অন্নপ্রাশন আছে, 1 বছরের জন্মদিন আছে, অনেক কিছু আছে। তো সেই জায়গায় ওরা ওদের মতো যতখানি সামর্থ্য সেই অনুযায়ী তো যাবে, কিন্তু এর বক্তব্য সোনা দিল না, সোনা দিল না, সোনা দিল না করে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখন বললে না অনেক বড় কথা হয়ে যাবে, তবু বলছি, আজকের আমরা যারা এখানে কাজ করি তাদের বাড়ির বাপের বাড়ি থেকে কত কত সোনা অনেককে দিয়েছে। সব কি ওর বাপের বাড়ি থেকে দিয়েছে? না তো। ওর বাপের বাড়ি থেকে যেটা দিয়েছে সেটা মিনিমাম গোছের। ও নিজেই বলেছে যে ওর শ্বশুর বাড়ি থেকে ওকে সাজিয়ে ভর্তি করে দিয়েছিল। তাহলে ওর বাপের বাড়ি থেকে দেখেছে একটা সরু কানের দুল, হ্যানা ত্যানা এগুলো দিয়েছে, মানে খুবই মিনিমাম, কারণ ওদের সামর্থ্য কম। আজকের বিয়ে হয়নি, কিন্তু অনেক দিন বিয়ে হয়েছে, ঠিক আছে। সেই সময়ও সেই অনুযায়ী ওদের সামর্থ্য কম ছিল বলে অল্প দিয়ে ভর্তি করেছে ওকে। আবার কিছু কিছু লোকের বাপের বাড়ির থেকে অঢেল দিয়ে ভর্তি করেছে, তাদের সামর্থ্য আছে তাই। তো সামর্থ্য অনুযায়ী তারা করেছে, তাহলে তারা কি ওকে ওই জায়গাটা বলে তোর বাপ যা দিয়েছে এরম বললে ভালো হবে? ভালো হবে কি? নিশ্চয়ই না। মানে এর খুদ ধরার মেন্টালিটি এমন হয়ে গেছে যে ওরা কেন সোনা দিল না সেটা নিয়ে ওর মাথা ব্যথা হয়ে গেছে। সেটা ওরা বুঝবে, ওরা ওদের 2টো সন্তানের 4টে নাতি নাতনি, তো সবাইকে যা দেবে ওকে তো তাই দেবে। ওদেরকে উপর হাড় দিলে একে দেবে, ওদেরকে সোনা দিলে একে দেবে। আর এই মুহূর্তে সোনা যদি ওদের দিয়েও থাকে তাহলেও একে দেওয়াটা কতটা সম্ভব আমি জানি না, কারণ সোনা এখন দুর্মূল্য। এই বাজারে সোনা দেওয়া মানে বিশাল ব্যাপার। একটা সোনার আংটিও যদি নিয়ে যায় না, তার দাম বিশাল। আগে যদি একটা আংটি 2000-3000-এ পাওয়া যেত, এখন সেই আংটিটা 10-12 হাজার টাকা দাম নেবে। সবার কি সবসময় সেই এফোর্ট করা সম্ভব হয়? তাই না? আর পড়ে আছে তো সময় দিতে হলে, সময় দিয়ে আছে। এইবার ওর বক্তব্য, মারুর মা বাবা বিয়েতে 5 পয়সা খরচা করতে হয়নি, আচ্ছা কিচ্ছু জিনিসপত্র দিতে হয়নি, সেক্ষেত্রে মারুর মা বাবাও নাতিকে মুখ দেখে কিছু দিল না কেন, এটা নিয়ে ওর মাথা ব্যথা। প্রথম কথা হচ্ছে মারুর মা বাবা বিয়েটা মেনেই নেয়নি এতদিন, তাই কিছু দেওয়ার প্রশ্ন আসে না। এইবার যখন মেনে নিয়েছে মারুকে আর অনুপমকে, তখন অলরেডি ওরা প্রেগনেন্ট, তাই তো। তাহলে ওর মা বাবা যে ওর জন্য ভাবনা চিন্তা করবে বা ওকে কিছু জিনিসপত্র দেবে, সেগুলো করবার আগে, ভালো করে বোঝো, সেইগুলো করবার আগে সব কিছু তো পরিস্থিতি বিচার করে করতে হবে। কারণ মারু এখন আর 1-2 নেই, ওরা 3জন হয়ে গেছে, ঠিক আছে। সেক্ষেত্রে ওরা কি দেবে, কবে দেবে, আসবাবপত্র কবে দেবে, ওরা ভাড়া বাড়িতে আছে, হ্যাঁ, কি জিনিসপত্র দেবে সেটা পরের কথা, তাই না। ওরা সেটা ভাবনা চিন্তা করবে, কিন্তু এর মাথা ব্যথা যে কিছু তো দিতে হয়নি। আরে মানলই তো ভেরি রিসেন্ট, মানবে তারপরে তো দেবে, আর মেনে তারপরেই দেবে। ওরা ভাড়া বাড়িতে থাকে, প্রেগনেন্ট অবস্থায়, তাতে ভরি ভরি গয়না দিয়ে কি ওকে ভরিয়ে দেবে?
আশ্চর্য লাগে। এবার বক্তব্য হচ্ছে কেন নাতিকেও কিছু দিল না। ওদের এর এত তাড়াহুড়ো কিসের, এর এত জ্বালাটা কিসের আমি বুঝে পাই না। এত তাড়াহুড়ো এত জ্বালা কিসের? সময় পেরিয়ে যাচ্ছে জিনিসপত্র দেওয়ার। যখন রিয়া যে জিনিসগুলো দিয়েছে তখন কিন্তু বলছে রিয়া যে জিনিসগুলো দিয়েছে সেগুলো মানে কাজের জিনিস, এখানে কিন্তু সোনা গয়না মূল্য হয় না। আবার এদিকে বলছে ওরা দাদু দিদিমা ওদের ক্ষেত্রে মানে দেওয়ার ব্যাপারটা আছে দাদু ঠাকুমার বেলায়। কথাটা হচ্ছে রিয়া যেখানে থাকে গড়িয়ার মতো জায়গায়, সেখানকার স্ট্যান্ডার্ড অফ লিভিং অন্যরকম। সে একটা বাচ্চার জন্য কি কি লাগে সমস্ত কিছু প্যাকটাপ নিয়ে যেতে পেরেছে, কারণ সে ওয়েল কনসাস এই ব্যাপারে। কিন্তু মারুর শ্বশুরবাড়ির লোকেরা পাড়া গায়ের লোক, তারা কিন্তু ওইভাবে বাচ্চা মানুষ করেনি। ওই ন্যাকড়ায় করে, ওই কাঁথায় করে, হাতে কাঁথায় করে তারা বাচ্চা মানুষ করেছে। তারা এত কিছু বোঝেই না। রিয়া যেভাবে বুঝবে ওরা শ্বশুর শাশুড়ি সেভাবে বুঝবেই না। ঠিক আছে, ওরা ওরকম করে মানুষ করেছে এবং ওরকম বলবে ওরকম করে কি বাচ্চা মানুষ হয়নি, তারা তাদের থিমে চলছে। ঠিক আছে, এইবার গয়নার ব্যাপারটাও আমার মনে হয় না হসপিটালে এসে এক্ষুনি সব গয়নাগাটি দিয়ে ভরি দিতে হবে শো অফ করে। যদি করতো তখন আবার এই বলতো দেখো এতদিন দেয়নি আর এখন যেই ছেলে হয়েছে শো অফ করে দিতে এসেছে। ও কিন্তু এটাই বলতো, কারণ ওর কিছুতেই স্যাটিসফ্যাকশান নেই। ওকে নেগেটিভভাবে বলতে হবে তো নেগেটিভ বলতে হবে, তাই স্যাটিসফ্যাকশান ওর নেই, তাহলে তখন সেরকমভাবে বলতো। তো যাই হোক, আমার যেটা মনে হয় যে সময় ফুরিয়ে যায়নি, সবে সে পৃথিবীর বুকে এসেছে, এখন অনেক সময় আছে। বাচ্চা বড় হতে এখনও 5 বছর বাচ্চা থাকবে, তারপরে আরও 5 বছর মানে 10 বছর পর্যন্ত প্রচুর সময় আছে। ওরা ধীরে সুস্থে দেবে, ওদের টাকা পয়সার ব্যাপার আছে, মারুর কি প্রয়োজন সেই সমস্ত কিছু ভাবনা চিন্তা করে দেবে আর সময় সুযোগ বুঝে দেবে। এবার ওর ঠাম্মা দাদু আমি তো মনে করি অন্নপ্রাশন আছে, 1 বছরের জন্মদিন আছে, দেখা যাবে। হ্যাঁ, এবার মারুকে একটা জুতো ছাড়া কিচ্ছু দেয়নি, ওই পুজোতে একটা শাড়ি দিয়েছে আর সাদেতে একটা শাড়ি দিয়েছে। সবার বাড়িতে লোক আত্মীয়তা বেশি হয় না, কারোর বাড়িতে দেয়া নেয়া প্রচুর আছে, আবার কারোর বাড়িতে দেয়া ঠেয়া খুব একটা বেশি নেই। ঠিক আছে, আমার বাপের বাড়ির তরফের লোকজনদের যেমন দেয়া ঠেয়াটা খুব বেশি, মানে জিনিসপত্র বেশি দেয়া ঠেয়ার ব্যাপারগুলো আছে, সবাই দেখে এইসব। কিন্তু আমার বোনের শ্বশুরবাড়ি বা আমার শ্বশুরবাড়িতে কিন্তু দেয়া ঠেয়ার ব্যাপারগুলো অতটা চল নেই। ঠিক আছে, দেয় নাকি দেয়, কিন্তু অত শো অফ নেই যেটা আমার বাপের বাড়ির তরফের আছে। সেখানে সোনা মানে দিতে হবে, সোনা প্রিসিয়াস জিনিস দিতে হবে, ভালো জিনিস দিতে, সবাই তাই দেয়, এরকম ব্যাপার আছে। তো সেটা এক একজনদের কালচার এক এক রকম, এক একজন এক এক রকমভাবে চলে। তবে আমি মনে করি মারু আর অনুপম যদি সৎপথে থাকে, ওরা যদি মানে ইনকামটা ওদের বজায় রাখে, তাহলে সোনা গয়না বাড়ি কাজকর্ম ওইসব করতে কত সময় লাগবে, সব হয়ে যাবে আস্তে আস্তে। ঠিক আছে, তো যাই হোক, এর খুব মাথা ব্যথা অ্যাকচুয়ালি। আমি মনে করি কি বোতল, তোর যখন এত মাথা ব্যথা আর মারুকে নিয়ে যখন তুই এত টেন্সড, তাহলে তুই একটা কাজ করতে পারতিস তো, সোনার একটা বড় চেন নিয়ে তুই দেখা করতে যেতে পারতিস তো। হ্যাঁ, আবার তুই বলতিস তখন ম্যান্ডুর ব্যাপার নিয়ে বলছিলি সোনার চেন নিয়ে দেখা করতে, তখন তুই আবার বলছিলিস ওরা যা লোভী। ঠিক আছে, মানে মারু আর মারুর বর যা লোভী, মানে দেয়নি সেটাও দোষ, আবার যদি কেউ দিত তখন বলতিস ওরা যা লোভী। মানে তোর তো সবেতেই বেজার। যা শুনছি যে মারুকে অ্যাকচুয়ালি তুই কোনোভাবেই সহ্য করতে পারছিস না, মানে তুই অনেক কিছু এক্সপেক্ট করিস নি, যার জন্য তুই ওকে সহ্যই করতে পারছিস না। আর তোর কন্টেন্টটা জানিস তো, কন্টেন্ট থাকে না, কন্টেন্টের সঙ্গে তোর এই অ্যাগ্রেসিভনেস, এই যে তোর না পছন্দ করা, এই যে মারুকে আমি পছন্দ করছি না, ম্যান্ডুকে আমি পছন্দ করছি না, এটা তোর কন্টেন্টের উপর একটা প্রচণ্ড প্রভাব ফেলে। তার জন্যই কিন্তু এই ব্যাপারটা। তো যাই হোক বন্ধুরা, আমি এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। বোতল যেটা মারুকে নিয়ে ভিডিও করেছে তার রিলেটেড ভিডিওটা করলাম, তাই 28 মিনিট হয়ে গেছে। আর সেকেন্ড ভিডিওটা আমি অবশ্যই এখন আবার শুরু করব, সেটা হার্ড কিছু জিনিস আবার মানে রিভিল করেছে, তো সেইগুলোর উপর বেস করে আমি একটা ভিডিও করব। ততক্ষণের জন্য টাটা।